স্বাগত জানাচ্ছে টিভিএন 24 নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আর আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং আমার সাথে আরও যুক্ত রয়েছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। দুজন অতিথি থাকবেন আমার সাথে, আলোচনা করব। তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল হিসেবে পরিচিত কয়েক ট্রিলিয়ন ডলারের কর কর্তন ও ব্যয় বিলটি। উত্তেজনাপূর্ণ 24 ঘন্টার আলোচনায় এবং সিদ্ধান্ত নিতে বাধ্য করার পর বিলটি এখন যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে। এনবিসি নিউজ জানায় 4 জুলাইয়ের মধ্যে বিলটি পাশে ডোনাল্ড ট্রাম্পের তাগিদের মধ্যে 218-214 ভোটে হাউসে পাশ হয় এটি। এর মধ্য দিয়ে 4 মাসের বেশি সময় ধরে চলা কঠিন প্রক্রিয়ার অবসান হলো। ট্রাম্পের অভ্যন্তরীণ এজেন্ডার বিলটি পাশের পক্ষে বড় পরিসরে ঐক্যবদ্ধ ছিল রিপাবলিকান পার্টি। তবে দলটির দুই আইন প্রণেতা টমাস ম্যাসি এবং ব্রায়ান ফিটজপ্যাট্রিক এই বিল পাশের বিপক্ষে ভোট দেন। আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই শুক্রবার ট্রাম্পের শোয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর আইনসভায় তার দলের সবচেয়ে বড় অর্জন এটি। 887 পৃষ্ঠার এই প্যাকেজে 2017 সালে ট্রাম্পের কর কর্তন সিদ্ধান্তের পরিসর আরও বাড়ানো হয়েছে। এই বিলে বকশিস এবং অতিরিক্ত সময়ে কাজের ওপর কর সাময়িকভাবে কর্তন করা হয়েছে। এই বিলে সামরিক খাতে শত শত বিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ট্রাম্পের গণবিতরণ পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মেডিকেইডের অধীনে ব্যয় 930 বিলিয়ন ডলার কাটছাট করা হয়েছে, যদিও ট্রাম্প এই কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বিল আইনে রূপ নিলে জাতীয় ঋণ 1 দশকে বেড়ে দাঁড়াবে 3.3 ট্রিলিয়ন ডলারে। আজকের দিনে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। বুধবার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরান তেল এবং পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে জড়িত 6টি প্রতিষ্ঠান এবং 4টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞায় আরো রয়েছে কিছু শ্যাডো ফ্লিট এবং ইরাকি ব্যবসায়ী সালিম আহমেদ সাইদের পরিচালিত কোম্পানি। এছাড়াও লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল কারত আল হাসান এবং এর 7 কর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমেরিকা বলছে এই পদক্ষেপ ইরানের সন্ত্রাসে অর্থায়ন রোধ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ থাকবে। দেশটিতে নির্বাচন নিয়ে এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে নানান রকম মতবিরোধ রয়েছে এবং এই মতবিরোধের কারণে আসলে পুরো নির্বাচন পিছিয়ে যাওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। সেটি আমাদের আলোচনার বিষয়ে থাকবে। আমাদের অতিথিরা রয়েছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টি পর্যালোচনা করবেন। আমি আলোচনা শুরু করতে চাই প্রথমে প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনাকে দিয়ে শুরু করি। বিগ বিউটিফুল বিল পাস হলো শত শত বাধার মুখে, নানান রকম তোপের মুখে, অনেক আলোচনা সমালোচনার মুখে শেষ পর্যন্ত এটি পাশ হলো। রিপাবলিকানদের বেশ বড় জয় হিসেবেই আসলে এটিকে দেখা হচ্ছে। আসলেই কি আপনি এটিকে জয় মনে করেন কিনা, কিংবা মেডিকেটের বাজেট কমানোর যে বিষয়টি, এটি আসলে ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটির সাথে সাংঘর্ষিক বলছেন অনেকে? আপনার পর্যালোচনা শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বিগ বিউটিফুল বিল যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন, এটা যে পাশ করেছেন, এই পাশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মনে হয় সেই প্রতিশ্রুতিটা উনি পালন করেছেন। তার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল 2017 সালে উনি যেই কর্পোরেট ট্যাক্স কাট করেছিলেন 35 থেকে 21%, যাতে বিলিয়নিয়াররা বেনিফিট হয়েছে। ডক্টর মহসিন পাটোয়ারি, একটু আমি আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে, আপনি কি একটু পেছনে যদি যান, আমাদের দর্শকরা আসলে আপনাকে পুরোপুরি ভাবে দেখতে পারবে। হ্যাঁ, এবার ঠিক আছে। জি, আপনি আপনার পর্যালোচনাটি করুন। ওই এই যে আপনার বললাম, এর জন্য উনি 2017 সালে যেই কর্পোরেট ট্যাক্সটা উনি কাট করেছিলেন 25% থেকে 21%, এতে বিলিয়নিয়াররা অনেক উপকৃত হয়েছিল। সেটাকে উনি এই জানুয়ারি 26-এ এটা শেষ হয়ে যাওয়ার কথা, ওটাকে উনি বর্ধিত করেছেন। এটা ইট ইজ এ হিউজ, ওটা তার একটা প্রমিস ছিল। তার 2 নম্বর প্রমিস ছিল যে উনি ইমিগ্রেশনের উপরে ক্র্যাকডাউন করবেন। সেই ক্র্যাকডাউনের জন্য উনি প্রায়
$45.6 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ নিয়েছেন। তারপরে নিয়েছেন ওনার ওই বর্ডার ওয়ালটা কমপ্লিট করার জন্য, ওটা পার্ট অফ ইমিগ্রেশন। তারপরে $4.1 বিলিয়ন নিয়েছেন বর্ডার গার্ড অতিরিক্ত নিয়োগ করার জন্য, এবং $45 বিলিয়ন নিয়েছেন যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট লোকদেরকে ফ্যাসিলিটিস তৈরির জন্য। এবং থার্ড হলো উনি ডিফেন্সের কথা বলেছেন, $25 বিলিয়ন উনি নিয়েছেন ফর গোল্ডেন ডোম ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য। এইভাবে অনেক কিছু, সবকিছু আমি ডিটেল বলবো না। আর ফসিল ফুয়েল প্রোডাকশন যে বৃদ্ধি করার কথা বলেছেন, ওটা তুমি নিয়েছেন এই জন্য যে ওই যে আপনার ইলেকট্রিক ভেহিকেল বা ইভি যেটা বলে, ওটাকে যে ভর্তুকি দিত বাইডেনের সময়কার আবার 7,000 or 7,500, ওটাকে উনি বন্ধ করে দিয়েছেন। এতে করে ফসিল ফুয়েল প্রোডাকশনটা হবে বেশি হওয়ার সম্ভাবনা। এই যে জিনিসগুলো উনি করেছেন, এই জন্য আমি মনে করি উনি জয়ী হয়েছেন এবং উনি নির্বাচনী ওনার প্রতিশ্রুতি উনি রেখেছেন আর কি। আর যে বাকি যে জিনিসটা আমরা বললাম মেডিকেডের যে কথা, সেই মেডিকেডে উনি কিছু কাটছাট করেছেন এবং এটাকে কিছু আবার স্টেট গুলোর উপরে দিয়ে দিয়েছেন। এর মধ্যে কিছু আইনও করেছে মেডিকেডে, যেমন স্ট্রিনজেন্ট রুলস, তার একটা বয়সের সীমাবদ্ধতা, কর্মক্ষমতা, এগুলার জন্য মেডিকেড এবং আপনার স্ন্যাপ যেটা যে ফুডের যে ইয়েটা আর কি, আমরা যেটা বললাম কি বলে ওটাকে ফুড বেনিফিট, যেটা যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স, এগুলাকে উনি কিছু কাট করেছেন। এই কাটগুলো করার ফলে আপনার কি হয়েছে, উনি ওখানে সেভ করেছেন প্রায় আপনার $500 billion এই দুইটা খাতে। কিন্তু আপনার 12 মিলিয়নের বেশি লোকজন আপনার ইন্স্যুরেন্স থেকে তারা বঞ্চিত হতে পারে, এবং নিউ ইয়র্কে 1.5 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং স্ন্যাপের জন্য প্রায় 3 মিলিয়ন আমাদের গভর্নর ক্যাথি হোকলের মতে এটা এফেক্টেড হতে পারে। সুতরাং এটার প্রস কন দুই দিকে আছে। তবে আরো কিছু গুড জিনিস আছে আপনি যদি অ্যালাউ করেন। এটা ব্যাড জিনিস হলো আমাদের ডেট বেড়ে যাবে। আপনাদের 3.1 ট্রিলিয়ন কথা বললেন, এতে আবার ডেট সিলিংটা বাড়ানো হয়েছে $5 ট্রিলিয়ন। So it will increase from 35.2 trillion to 41.2 trillion. After some relief on social security tax, এটা একটা গুড জিনিস করেছে, কারণ এটা ব্যালেন্স করছে, কিন্তু ব্যালেন্সটা অত বেশি প্রকট না। তারপরে আপনার টিপ উপরে, টিপ অয়েল যারা ইয়ে পায় আর কি বলে, টিপকে কি বলে বাংলায়, হ্যাঁ, তার উপরে আপনার $25,000 পর্যন্ত ওটা ট্যাক্স মুভ করে এটা ব্যবস্থা করেছে। ওভার টাইমের উপর করেছে 12,500, এগুলা গুড থিং। তারপরে আপনি যদি আমেরিকান বিল কার কিনেন, তাহলে সেখানে আপনাকে যে লোন নেবেন, লোনের যে ইন্টারেস্ট আছে, সে লোনের ইন্টারেস্ট থেকে আপনি কিছুটা মকুব পাবেন। এবং আরেকটা জিনিস করেছে কি, আপনি যারা 65 এবং উপরে, তাদেরকে $6,000 মতো অতিরিক্ত একটা নির্দিষ্ট সীমা ইনকামের $6,000 মতো ট্যাক্স মকুবের ব্যবস্থা করেছে। এবং স্টেট এবং লোকাল ট্যাক্স, আপনার মনে আছে 2017 ব্লু স্টেট গুলোকে পানিশ করার জন্য প্রেসিডেন্ট স্টাফ যে আমরা যে ইয়েতে পেতাম, আমরা যে মর্টগেজ যে ব্রেকটা পাইতাম, মর্টগেজ ইন্টারেস্ট ডিডাকশন, এটা ছিল যে আপনি ধরেন $1 মিলিয়ন বাড়ি কিনলেন, আপনি প্রতি বছর $50,000 যদি আপনি ইন্টারেস্ট পে করতেন, এই $50,000 আপনি ডিডাক্ট করতে পারতেন। উনি করলো কি 2017 সালে এটাকে রিডিউস করে 10,000-এ একটা ক্যাপ করে দিল। এতে করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার মতো যেসব রাজ্যে যে বাড়ির দাম বেশি, তারা ক্ষতিগ্রস্ত হলো। এবার এটাকে উনি করলেন কি, এই 10,000 থেকে বাড়িয়ে উনি 40,000 করলেন, তাও 2028 পর্যন্ত, 5 বছরের জন্য, 5 বছর পরে এটা আবার ঘুরে 10,000 আসবে। সুতরাং এই বিলটা আমি মনে করি এটা একটু মিক্স বিল হয়েছে, তবে কিছুটা পুয়ার লোকদের জন্য, লোয়ার মিডল ক্লাসের জন্য অ্যাড্রেস করেছে। কিন্তু বেনিফিটের দিক দিয়া এখনো 90% বেনিফিট এখনো বিলিয়নিয়ার টপ 1%, টপ 5% লোকেরা পেয়েছে, দেন লোয়ার পার্সেন্ট। এটা একটা মিক্স, এটা হয়েছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের একটা জয়, তার নির্বাচনী প্রতিশ্রুতি উনি পালন করতে পেরেছেন। রিপাবলিকানরা ভেরি হ্যাপি। নাও ডেমোক্রেটরা এটাকে কিভাবে ইউজ করবে মধ্যবর্তী নির্বাচনে, এটা দেখার অপেক্ষায় আছে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার পর্যালোচনা শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রফেসর মহসিন পাটোয়ারি সাহেবকে। ওনার অ্যানালিসিস থেকে যেটা বোঝা গেল,
বা যে ন্যারেশনটা উনি দিতে যাচ্ছেন সেটা হচ্ছে যে এই বিলটাকে উনি খুব খারাপও বলেননি এবং খুব ভালো বলেননি, একটা মিক্সড যে শব্দটা ব্যবহার করেছেন, মিক্সড। তো আমি বলতে চাচ্ছি যে ইট ইজ টু আর্লি। আমি মিক্সড বলতে চাচ্ছি না, খারাপ ভালো কোনোটাই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ইটস টু আর্লি টু সে এনি কমেন্ট পজিটিভলি what would be impact on this so-called big budget, big beautiful budget so-called. তো এটা আজকে তো মাত্র এটা কংগ্রেসে পাশ হলো, আগামীকাল বিকাল 5টার সময় প্রেসিডেন্ট ক্লিনটন এটা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করবেন। তো লক্ষণীয় যে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্প উনি যা যা বলেন বা যা যা উনি প্রতিশ্রুতি দেন সেটা উনি পালন করার জন্য চেষ্টা করেন। ওনার কথা এবং কাজের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না। উনি শুরু থেকেই বলছেন আমি এটা করব সেটা করব, বাজেটকে সংশোধন করব, বর্ডার ইমিগ্রেশনকে টাইট করব এবং এইগুলো, এবং আমি চেষ্টা করব অর্থনীতিকে একটা নতুন দিগন্ত দেখাতে। এগুলো উনি বলেছেন এবং এগুলোকে কার্যকরী করার জন্য উনি যথাসাধ্য ওনার দল এবং ওনার নীতি নির্ধারক যারা আছেন, ওনাকে যারা উপদেশ দেন, তাদের সহযোগিতা উনি পেয়েছেন। সেই অর্থে উনি ব্যক্তিগতভাবে, আমি বলতে চাই না যে এই বাজেটটা আমেরিকার জনগণের জন্য বিজয় হয়েছে, উনি ব্যক্তিগতভাবে এবং ওনার রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে ক্ষণিকের জন্য একটা পজিটিভ বা বিজয় শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, আমি একটা পজিটিভ সাইডে, একটা কমফোর্ট জোনে আছেন আপাতত। এটা বোঝা যাবে এটা কার্যকরী হওয়ার পর এর যে রিয়াকশনটা হবে রিপাবলিকান দলের, ধরেন যে সমস্ত মেডিকেটের যে আপনার যে সুবিধাগুলো এতদিন নাগরিকরা পেত, বিশেষ করে নিউ ইয়র্কের অধিবাসীরা, তারা অনেকেই বঞ্চিত হবেন এবং সেই বঞ্চনার ফলটা কি হয় সেটা আগামী নভেম্বর ইলেকশনে বোঝা যাবে। এবং অনেক মেডিকেল সেন্টার, অনেক মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, অনেক নার্সিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলা হচ্ছে, এখন পর্যন্ত আমরা জানি না, এগুলো সবই ন্যারেশন, ডেমোক্রেটিক বা দলেরা তাদের কথা বলছে। তো এর ফলে কি হবে, এটা কার্যকরী হওয়ার পরে, ইমপ্লিমেন্ট হওয়ার পরে পাবলিক রিয়াকশনটা কি রকম আসে সেটা দেখা যাবে। এখানে অনেক কথা বলা হয়েছে, মধ্য মানে আপনার মিডল ক্লাসের ইনকাম ট্যাক্সের উপর একটা সুবিধা উনি দিচ্ছেন, একটা নির্দিষ্ট আয়ের উপর তাদেরকে $6,000 একটা ট্যাক্স ব্রেক দিবেন। উনি বলছেন যে হোটেল বা অন্যান্য ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে যে টিপস দেওয়া হয় ওটার উপরে ট্যাক্স যেটা আগে ছিল সেটা থাকবে না। উনি বলছেন সোশ্যাল সিকিউরিটির উপর ট্যাক্স থাকবে না। এতে কিছু কিছু লোক উপকৃত হবে, কিন্তু সবচেয়ে বড় বেনিফিটেড হবে, যেটা প্রফেসর পাটোয়ার সাহেবও বলেছেন, যে রিচ পিপল। যেমন আপনি হয়তো আপনাদের মনে আছে যে প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, উনি ওনার বিদায়ের উপর সময় উনি বলেছিলেন যে উনি আশঙ্কা করেছিলেন যে আমেরিকাতে একটা মিলিটারি কমপ্লেক্স ইন্ডাস্ট্রি গ্রো করছে এবং যেটা গণতন্ত্রের পক্ষে হুমকি শুরু হতে পারে। একই ধরনের কথা বাইডেন যখন ক্ষমতা থেকে ছেড়ে যান তখন উনি বলেছেন যে এখন একটা রিচ এবং ওয়েলদি পিপুলদের একটা ক্লাস তৈরি হচ্ছে এবং এরা পলিটিক্সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, এর ফলাফলও গণতন্ত্রের জন্য শুভ হবে না। আসলে গণতন্ত্র তো একটা, আমার কাছে গণতন্ত্র তো একটা বুর্জুয়া আদর্শের এক ধরনের মুখরোচক ব্যাপার, যেখানে আপনি সংখ্যাগরিষ্ঠের মতামত প্রায় হচ্ছে শেষ মতামত। এটা যখনই আপনার কার্যকরী হতে পারে যখন একটা সমাজের, একটা দেশের লোকরা দায়িত্বশীল থাকে, কর্তব্যপরায়ণ থাকে এবং তাদের নীতি নৈতিকতা বোধ উচ্চ থাকে, তখন আপনার গণতন্ত্রের মতো একটা জিনিস সফল হতে পারে। এছাড়া গণতন্ত্র কিন্তু আপনি যেভাবে আপনি আব্রাহাম লিঙ্কনের কথায় বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল বলেন, ওই গণতন্ত্র কিন্তু বিশ্বে এখন পর্যন্ত দেখা যায় নাই। সেদিনও প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী তার একটা প্রবন্ধে উনি লিখেছেন যে দরিদ্রতা হচ্ছে গণতন্ত্রের পথে সবচেয়ে বড় অন্তরায়। আমি তার সাথে দ্বিমত করি না, তবে আমি যোগ করে বলি শুধু দরিদ্রতা না, আপনার নৈতিকতাও আপনার গণতন্ত্রের জন্য একটা বড় অন্তরায়। এবং এটা কিন্তু আমেরিকা দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে এবং এটা আগামীতে আপনি যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা, আচার আচরণ, তার যে সিদ্ধান্তগুলো, এটার থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের অন্য কোনো মানুষের প্রতি কোন রকম সহনশীলতা, শ্রদ্ধাবোধ, বিনয় এগুলো একেবারেই নাই, জিরো।
তো আপনি যদি ইতিহাস, আমেরিকার ইতিহাসে, প্রেসিডেন্ট ইতিহাসে আলোচনা করেন, আপনি দেখবেন যে আমেরিকার কোন প্রেসিডেন্টের কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকান এদের মধ্যে কিন্তু খুব একটা বেশি মৌলিক পার্থক্য নাই, মুদ্রার এপিঠ ওপিঠ। তো এদের মধ্যে হচ্ছে কি আপনি কিভাবে জিনিসটা প্রেজেন্ট করেন এটাও কিন্তু একটা কাউন্ট করে, একটা বড় ফিগার। আপনি কখনো দেখবেন না ডোনাল্ড ট্রাম্প যখনই যাই প্রেজেন্ট করেন না কেন তার মধ্যে কোনো অন্যের মতামতের প্রতি বিন্দু মাত্র কোনো শ্রদ্ধাবোধ নাই। হাউ দ্য ডেমোক্রেসি উইল ওয়ার্ক, উনি তো লিসেনার না, উনি উনি সবসময় স্পিকার, উনি সবসময় বলতে পছন্দ করেন, উনি শুনতে পছন্দ করেন না। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে যে বাজেট বিলটা আজকে কংগ্রেসের পাশ হলো, সেখানে ডেমোক্রেট দলরা অনেক চেষ্টা করেছে এটাকে ডিলে করার জন্য। আপনি চিন্তা করেন যে জেফ্রি উনি প্রায় 8 ঘন্টার উপরে বক্তৃতা করেছেন, এটাও একটা অসাধারণ ব্যাপার, রেকর্ড সৃষ্টি করলেন। চেষ্টা করেছেন প্রতিটা ক্ষেত্রে লুপহোলস গুলাকে মানে মানুষকে বোঝাবার জন্য, আমেরিকার জনগণকে বোঝানোর জন্য। কিন্তু আমেরিকার জনগণ এটা কিরকম ভাবে বুঝবে, কিভাবে এটা গ্রহণ করবে, এটার ইম্প্যাক্টটা কি হবে, এটা আপনার প্রমাণ হবে আরো কয়েক মাস সময় লাগবে। তখন বলা যাবে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়টা, পার্সোনাল যে বিজয়টা, সেটা কি আমেরিকার জনগণের বিজয় হলো নাকি এটা তার রিপাবলিকান দলেরই হলো। এবং যদি তাই হয় তাহলে রিপাবলিকান দলকে বড় একটা খেসারত দিতে হবে নভেম্বর ইলেকশনে। এটা আমার এই মুহূর্তের মানে ব্যাখ্যা বলতে পারেন। ধন্যবাদ। যে আপনার ইয়ে যেটা অ্যানালাইসিসটা ভালো, বেশ বেশ ভালো হয়েছে। তবে একটা জিনিস কি আপনি দেখেন, অনলি ফর ফিউ পিপল বেনিফিটের জন্য যে ট্যাক্স কাটটা, এক্সটেনশন যেটা 4.5 ট্রিলিয়ন ওভার নেক্সট 10 ইয়ার্স, এটা এট দি কস্ট অফ কার মেডিকেডে 1 ট্রিলিয়ন আপনি সেভ করবেন ওভার নেক্সট 10 ইয়ার্স। জি, ডক্টর মহাজনী পাটোয়ারি, আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিব, কিন্তু তার আগে মাহমুদ রেজা চৌধুরী যেটি বলছেন আমি একটু ওটা শেষ করতে চাই, যে দুটো বিষয় একটু ছোট্ট করে যুক্ত করবেন কিনা, যে আদৌ আসলে এটার যে অর্থনৈতিক কিংবা সামাজিক যে প্রতিক্রিয়াটা সেটি আসলে নভেম্বরের মধ্যে আসলে আমরা পাবো কিনা। বলা হচ্ছে যে এটা কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে, এটার যে ইম্প্যাক্টটা সেটা আস্তে আস্তে। এই বিষয়টা একটু আগে আপনার কাছ থেকে একটু জানি, আপনার কাছে কি মনে হয়? জি, আরেকটি বিষয় একটু যুক্ত করবেন মাহমুদ রেজা চৌধুরী, আরেকটি বিষয় যুক্ত করবেন, সেটি হচ্ছে নির্বাচনের পরপর যখন আমরা দেখলাম যে হাউসে এবং সেনেটে রিপাবলিকানদের একটা আধিক্য যখন আমরা দেখলাম, তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল যে সামনের দিনগুলোতে ট্রাম্পের যে কোনো সিদ্ধান্তকে আসলে তিনি বাস্তবায়ন করতে পারবেন, এবং একনায়কতন্ত্রেরও এক ধরনের শঙ্কা আমরা করেছিলাম। এই বিল পাশের মধ্য দিয়ে আসলে সেইটারই আরেকটা উদাহরণ তৈরি হলো কিনা, এই দুটো বিষয় যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করতেন। জি, আপনার দ্বিতীয় আশঙ্কা বা প্রশ্নের উত্তর প্রথম দিচ্ছি। ইয়েস, আমরা যেটা আশঙ্কা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টার্মে এসে ওনার প্রথম টার্মের ওনার যে ভুল ভ্রান্তি গুলো উনি মনে করেছেন সেগুলো রিপিট করবেন না, এবং সেই অনুযায়ী উনি অত্যন্ত কঠিন ভাবে তার দ্বিতীয় প্রশাসন সিস্টেমটাকে উনি শেষ করেছেন। এবং একক আধিপত্য কাকে বলে আপনার হয়তো মনে আছে, উনি একবার তার প্রথম টার্মে উনি একবার বলেছিলেন যে আমি যখন নর্থ কোরিয়া সফরে গেলাম, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট যখন কথা বলে সবাই শুনে, মাথা নত করে শুনে, আমি চাই এরকম কথা আমি যখন বলবো তখন আমেরিকার জনগণ শুনবে। তো ওনার মধ্যে সেই চেতনাটা আছে যে হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান, এবং সে একটা অটোক্রেসি আমেরিকাতে এবং ডেমোক্রেসিকে কাট করার জন্য তার যত রকম সিস্টেম বা মাথায় বুদ্ধি যত আছে সেগুলোকে উনি প্রয়োগ করেছেন, এবং প্রয়োগ করে উনি সফল হচ্ছেন। বিকজ এখন সিনেট এবং আপনার কংগ্রেস দুটোই তার অধীনে, তারা করছেন। তারা শুধু তাকে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি তো পলিটিশিয়ান না, উনি একজন কর্পোরেট পার্সন, উনি কর্পোরেটে চালিয়েছেন। উনি আপনার নিশ্চয়ই মনে আছে উনি বলেছেন যে আমি ট্যাক্স ফাঁকি দেয়, তার অভিযোগ আছে। উনি বলেছেন আমি স্মার্ট, আমি জানি যে ট্যাক্স ফাঁকি কিভাবে দিতে হয়। একইভাবে ওনার বাজেটটাও তাই, যারা খুব মানি স্মার্ট এবং মানি ম্যাটারে খুব ইন্টেলিজেন্ট তারা এই ব্রেক গুলাকে কিন্তু তাদের পক্ষে নিয়ে আসবে। কিন্তু সাধারণ আম জনতা যাদের যেমন আমাদের এশিয়ান আমেরিকান যে কমিউনিটি আছে তারা কিন্তু অত মানি দিক থেকে অত স্মার্ট না। তারা যখন পকেটে যা আসে ওইটাকে বেশি, অনেকে দেখবেন ট্যাক্স দিতে চায় না, কারণ ট্যাক্স দিলে যে পয়সাটা খরচ হয়ে যায় ওটা ওনারা পকেট চান, হার্ড ক্যাশ চান। তো এই যে মনোবৃত্তিটা আছে আমাদের যাদের এশিয়ান আমেরিকান তো এখনো অনেক বেশি, তাদের মধ্যে এই বাজেটটা তাদের মধ্যে যারা মিডল ক্লাস বা মিডল ক্লাসের নিচে তাদের কিন্তু খুব বেশি ভোগাবে, অনেক সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। তো এটা তাই যে উনি একজন ডিক্টেটর
অথরিটি নিয়ে উনি শাসন করবেন যতদিন শাসন করেন না কেন। আর প্রথম যে প্রশ্নটা আপনি করেছেন, যে প্রশ্নটা ছিল সম্ভবত যে আদৌ নভেম্বরের মধ্যে আসলে এটার প্রভাব সাধারণ মানুষ পাবে কিনা, না কয়েক বছর সময় লাগবে? জি, নভেম্বরের মধ্যে আপনি ওই যে ঝড় হওয়ার আগে একটা পূর্বাভাস আসে না, অর্থাৎ নভেম্বরে সেটার রেজাল্ট আপনি দেখতে পারবেন, কিন্তু পূর্বাভাস শুরু হয়ে যাবে 2-3 মাসের মধ্যেই। যে তখন দেখা যাবে যে বিভিন্ন স্টেটে, যেমন ধরেন লুজিয়ানা, আপনার স্পিকারের যে রাজ্য, সেখানে কিন্তু দরিদ্র লোকের সংখ্যা অনেক বেশি। তারা যখন দেখতে পাবে যে তারা বঞ্চিত হচ্ছে অনেক সুযোগ সুবিধা থেকে, তখন তারা কিন্তু বিগড়ে যাবে। এবং রিপাবলিকান দলের ধরেন ভিলেজ এরিয়াতে যারা থাকে, তারাও যখন দেখবে যে তারা কোনো একটা কেসে বা কোনো একটা অসুস্থতার জন্য তারা কোনো নিকটবর্তী হাসপাতালে যেতে পারছে না, হাসপাতাল নাই, তখন তাদের মনে একটা ইম্প্যাক্ট সৃষ্টি হবে। এই ইম্প্যাক্ট গুলোর রেজাল্ট হতে হতে আপনি দেখতে পাবেন না এই এই আগামী 2-3 মাসে, নভেম্বরের আগে। নভেম্বরে একটা রেজাল্ট হবে, যদি সেই রেজাল্টটা ডেমোক্রেট দলরা তাদের নিজের পক্ষে আনতে পারে, তাহলে যদি আপনার রিপাবলিকান দলরা কংগ্রেস এবং সিনেটে, আমার ব্যক্তিগত ভাবে মনে হয় হয়তো 2 জায়গায় তারা সিট হারাবে। যদি সিট হারায়, তখন আপনার ডোনাল্ড ট্রাম্প সাহেবের চৈতন্য নাড়া করতে পারে। এর আগে পূর্বে বলে মনে হয় না। উনি যেভাবে এগুচ্ছেন সেভাবে এগোবেন, এবং ওনার প্রচেষ্টাই থাকবে একটাই, যে উনি যা বলেন সেটাই আইন, এর বাইরে কোনো আইন নেই, সেটাই ল, এবং সেটাই মানতে হবে। রিপাবলিকান দলের মানতে হবেই, আর অন্য দলকে মানতে হবে, যেহেতু কোনো উপায় নাই, আপনার তো চয়েস নেই, এখানে তো দুটাই দল, আইদার ডেমোক্রেট অর রিপাবলিকান। বাট বেসিক্যালি কিন্তু এই দুটো দলের আপনি যদি খুব গভীরে যান, অ্যানালিসিস করেন, আপনি যদি রিসার্চ করেন, তাহলে দেখবেন এই দুটো দলের শ্রেণী চরিত্রে কোনো পার্থক্য নেই। They are the same, just two part of the same coin. So it would be মানে রিফ্লেকশনটা নভেম্বরে দেখা যাবে, শুরু হবে দেখা। বাট এই হাওয়াটা বুঝতে এখন আপনি আজকের সন্ধ্যার আলোচনায় আমরা বলতে পারবো না যে হোয়াট উড হ্যাপেন। আর আপনাকে একটু দেখতে পারেন, আজকে আইওয়াতে মনে হয় উনি একটা, প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের মনে হয় একটা পাবলিক রিলে আছে, ওখানে উনি কি বলেন, উনি যা বলবেন একই কথা বলবেন, যে এটা হচ্ছে বেস্ট বিউটিফুল বিল এভার প্রডিউসড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যেটাই বলেন সেটা বলেন, যে সেটা তার সাথে উনি আগেও বলেছেন, এখন বলেন। এর আগে আমেরিকাতে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই, উনি প্রথম সৃষ্টি করলেন। তো এটা তো এক ধরনের কথাবার্তা, তো একটা একনায়কচিত্ত কথাবার্তা। একনায়করাও মনে হয় এতটা দম্ভুনে কথা বলে না যতটা ডোনাল্ড ট্রাম্প কথা বলে। ধন্যবাদ। জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। আমি চৌধুরী সাহেব ভালো দিয়েছেন, এবং আমাদের ডেমোক্রেসিতে কিছু সমস্যা আছে। সমস্যাটা হলো কি, আমাদের ডেমোক্রেসি ইজ ইনফ্লুয়েন্সড বাই ইনফ্লুয়েন্সিয়াল পিপল, লবিং গ্রুপ, মানিড পিপল। আপনার মিডিয়ার থ্রুতে বিভিন্ন ভাবে এটাকে ইনফ্লুয়েন্স করে। সুতরাং এই ডেমোক্রেসিটা অলওয়েজ লবিং গ্রুপের, বিগ ফার্মা, মিলিটারি, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লবিং গ্রুপ, অল আদার ফরেন লবিং গ্রুপ, ওরা যেইভাবে টাকা দেয়, মিডিয়াকে যেভাবে কন্ট্রোল করে, এবং যারা সাপোর্ট করে বিভিন্ন দলের প্রার্থীদেরকে, ওগুলা ইনফ্লুয়েন্স করে এই ডেমোক্রেসিটাকে কিছুটা করাপশনের দিকে নিয়ে যাচ্ছে আর কি। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা চৌধুরী সাহেব যেটা বললেন, যে উনি আসলে ইজ ভেরি ইউনিক কাইন্ড অফ সিচুয়েশন তাদের। এর আগে আমি 23 বছর এখানে তো অনেকদিন থাকি, কোন প্রেসিডেন্টকে এইভাবে অটোক্রেটিক কথাবার্তা বলতে আমি এর আগে কিন্তু শুনি না। এবং উনি এইভাবে কন্ট্রোল করছেন তার পার্টিকেও, যদিও 2 জন লোক বিরুদ্ধে ভোট দিয়েছে, এমন ভাবে কন্ট্রোল করছে, বিকজ বেসলাইন তার যে মেগা গ্রুপ আছে, এন্ড হি ওয়াজ, এটা সাংঘাতিক কন্ট্রোল করছে। তবে আমি তাকে এটা ক্রেডিট দিব, এই যে এগেনস্ট অল অড হি ওয়াজ এবল টু সাস্টেইন, যে উনি যা করতে চেয়েছেন উনি সেটা করতে পেরেছেন। আর ইভেনচুয়ালি এটা যে উনি তো বিলিয়নিয়ার, উনি বিলিয়নিয়ারদের জন্যই করেছেন। এই 4.5 ট্রিলিয়ন যেটা, এটা তো এটা যে ডেফিসিট করবে, এই ডেফিসিটটা কিন্তু পে করবে আমেরিকার 330 মিলিয়ন লোক, রাইট? কিন্তু এটার বেনিফিটটা নিয়েছে টপ 1% or top 2% পিপল। আর মিডল ক্লাসের মধ্যে, আপার মিডল ক্লাস তেমন একটা বেনিফিট হবে না, কারণ যতগুলো কাট আপনার দিয়েছে এখানে, যে ট্যাক্স কাট, ওটার আবার একটা সীমা দেওয়া আছে, $150,000 উপরে হলে হবে না, এই এগুলা দেওয়া আছে। এবং এটা হয়েছে কার কস্টটা? গরিব লোকদের কস্ট। মেডিকেড, রাইট? আপনার পরিবেশ, গ্রিন এনার্জি, ওটার উপর ট্যাক্সটা সরিয়ে নেওয়া। তারপরে আপনার এই যে স্ন্যাপ ফুডের, ওগুলা গরিব মানুষ, নিতান্তই গরিব লোক, এই লোকগুলোকে
এই না করলে পারতো আর কি, ওখানে একটু ট্যাক্সটা একটু কমাই দিয়া এদের হেল্প করতে পারে। আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, উই আর প্রাউড অফ দ্যাট, ইস ইজ দ্য মাইটিয়েস্ট কান্ট্রি, রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমার দেশে মানুষ চিকিৎসা পাবে না, আমার দেশে মানুষ ঠিক মতো খেতে পাবে না, আমার দেশে মানুষ শেল্টার পাবে না, এটা এটা দেখতে খারাপ লাগে। এটা 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 আমাদের মনে হয় আমাদের এই জিনিসটা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের যে পলিটিশিয়ানদের এই জিনিসটা দেখতে হবে। তবে যদিও চৌধুরী বলেছেন যে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান তারা এক মোটামুটি ফিলোসফিতে, হ্যাঁ, ফরেন রিলেশনে অ্যাবসলিউটলি একই, সেম তাদের। কিন্তু ইন্টারনালে কিছু আছে, যেমন কিছু প্রগ্রেসিভ লোকরা এই যে জিনিসগুলা, স্ন্যাপ গুলা, এই যে মেডিকেটের কথাগুলো বলা, এই জিনিসগুলো তারা বলে আসছে আর কি। এই জিনিসগুলো তারা আরো জোরদার হচ্ছে, আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়তেছে আর কি। এবং আমার মনে হয় এই ডেমোক্রেসির এটা একটা অংশ যে এরা ডেমোক্রেটিক পার্টিকে ওই রাইটের দিকে না গিয়ে অফ সেন্টারে, অফ লেফটে যতটুকু রাখতে পারে, এইভাবে নেগোসিয়েট করে বা ওদের পাওয়ার এক্সিট করে, এটা মনে হয় একটা কাজ করতে হবে। আমরা যদিও এটা বেনিফিট হবো না, আমি পার্সোনালি বেনিফিট হবো না অনেক কিছুতে এখানে দেখছি, বাট স্টিল আমি মনে করি আমাদের একটা দায়িত্ববোধ আছে। আমাদের দেশে যারা যারা অত্যন্ত মানে অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমি বলছি যে এই জিনিসগুলো আমাদের দেখা দরকার। এটাই হবে সামাজিক ন্যায় বিচার, যেটা আমরা বলি ফেয়ারনেস। এই জিনিসটা না থাকলে গণতন্ত্রটা কোনোদিন সাস্টেনেবল হবে না। আর একটা জিনিস, গণতন্ত্রের শত্রু হলো কি জানেন? শত্রু হলো আপনার সবচাইতে বেশি দুই ভাগ হয়ে যাওয়া, খুব বেশি ধনী এবং খুব বেশি গরিব। এই যে একটা ডিভিশনটা, এই ডিভিশনটা যত বেশি শার্প হবে, ততই আপনার সমাজে উচ্ছৃঙ্খলতা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এবং আমেরিকার ডেমোক্রেসিটা, আমেরিকান পাওয়ারটা একমাত্র ক্ষতি করতে পারে ইন্টারনাল প্রবলেমে, ইন্টারনাল ইনডিসিপ্লিনে। এই জিনিসটা আমাদের নেতৃবৃন্দ, ভোট ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানদের এই জিনিসটা বুঝতে হবে যে সমাজকে ঠান্ডা রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা করা দরকার, নট ডিভাইডিং দি সোসাইটি। হ্যাঁ, আপনি বলতে পারেন বিলিয়নিয়াররা আরো বিলিয়নিয়ার বানালে তারা জব ক্রিয়েট করবে, তারা নতুন ইন্ডাস্ট্রি করবে, এটা এটা কিছুটা সম্ভাবনা। কিন্তু সেটা সেভাবে হচ্ছে কিনা সেই জিনিসটা আপনাকে এনফোর্স করতে হবে যে তুমি এত $1 বিলিয়ন এবার বানিয়েছো, কত ইনভেস্ট করেছো। ফেডারেল গভর্নমেন্টের দেখতে হবে যে হাউ মাচ ইউ ইনভেস্টেড এন্ড হাউ মাচ জব ইউ হ্যাভ ক্রিয়েটেড, রাইট, যাতে গরিব লোকেরা কাজ করতে। এই জিনিসগুলা সম্পূর্ণভাবে একই করে দেখতে হবে আর কি। কাকে আননেসেসারি কমিউনিস্ট বলে, কাকে লেফটিস্ট বলে, কাকে এক্সট্রিম রাইটিস্ট বলে, এগুলা বলে কোনো লাভ নাই। এগুলা রাজনৈতিক একটা চাল, রাজনৈতিক কথা, এটা এটা করে ঠিক নাই। এটার জন্য আমাদের মনে হয় আমাদের সমাজকে সচেতনতা বাড়াতে হবে, আমাদের নেতৃবৃন্দকে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। অনেক অনেক আলোচনা সমালোচনার পরেও আসলে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল যখন আসলে পাশ হয়ে গেল, নানান রকমের প্রতিক্রিয়া আসছে এবং ডেমোক্রেটদের ভূমিকা আসলে কি ছিল এবং কি হতে পারত, কিংবা ডেমোক্রেটরা আসলে আরো শক্ত অবস্থান নিতে পারতো কিনা, দলের মধ্যে সেই ধরনের সক্ষমতা আছে কিনা, সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন উঠেছে। ডেমোক্রেটদের ভেতরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, নানাবিধ বিষয় নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। তবে সামনের দিনগুলোতে আসলে আবারও কি হতে যাচ্ছে, কিংবা রিপাবলিকানরা যে শক্তিশালী, তাদের ক্ষমতা, ট্রাম্পের ক্ষমতা এবং রিপাবলিকানদের শক্তিটা আসলে যখন প্রমাণিত হলো, সামনের দিনগুলোতে এটি আসলে আরো কোন কোন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজে লাগানো যাবে সেটি নিয়েও কিন্তু আসলে এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আমাদের হাতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। আমরা এই বিষয়টি নিয়েও আসলে দুজন অতিথির পর্যালোচনা শুনবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আলোচনার জন্য প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং মাহমুদ রেজা চৌধুরী, দুজন পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছেন। আমাদের এবারের আলোচনার বিষয় ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। বুধবার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ইরানি তেল এবং পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে জড়িত 6টি প্রতিষ্ঠান এবং 4টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই বিষয়ে আসলে কথা বলবো। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছ থেকেই শুরুতে জানি যে এই ধরনের নিষেধাজ্ঞা আসলে ইরানকে আরেকটু আক্রমণাত্মক পরিস্থিতিতে ঠেলে দিল কিনা, সেই সাথে অস্থিরতা আসলে দীর্ঘমেয়াদে হওয়ার এক ধরনের শঙ্কাও তৈরি করলো কিনা? ধন্যবাদ। আপনার আশঙ্কা ঠিক যে এই ধরনের শর্ত বা এই ধরনের নিষেধাজ্ঞাগুলো ইরানকে একটু চাপের মধ্যে রাখবে।
ইরান সেটা কিভাবে মোকাবেলা করবে নির্ভর করছে ইরানের আভ্যন্তরীণ নীতি নির্ধারণের উপর, ইরানের বৈষয়িক স্বার্থ রক্ষার নীতির উপর। কারণ পলিটিক্স তো আসলে আপনার কেবল একটা ডগমা, যে কোনো একটা ডগমা, রিলিজিয়ান ধরেন বা সেকুলারিজম ধরেন বা ডেমোক্রেসি বলেন, একটা নির্দিষ্ট ডগমায় চলে না। ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু। পলিটিক্স ইজ অলওয়েজ ভেরি ভেরি কমপ্লেক্স একটা থিম। এখানে পলিটিক্স আছে, এখানে আপনার রাজার স্বার্থ আছে, প্রজার স্বার্থ আছে, শাসকের স্বার্থ আছে, তারপর পার্শ্ববর্তী দেশের সাথে আপনার সম্পর্কের স্বার্থ আছে, সবকিছু মিলিয়ে একটা নির্ধারণ। ইরান তো একা চলতে পারবে না। ইরানকে চলতে হলে তার সহযোগী কিছু রাষ্ট্রের এবং একতার এবং অর্থনৈতিক সেই রকম আপনার শক্তি থাকতে হবে। আমেরিকার মতো আপাতত এখন পর্যন্ত আমেরিকার এগেনস্টে দাঁড়াবার মতো শক্তি কিন্তু ইরানের আছে বলে আমার মনে হয় না। ইরানের যারা এক্সপার্ট তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমেরিকা কখনোই ইরানের ইন্টারেস্ট দেখে কিছু করবে না। তারা প্রধানত যা করবে বা যা সিদ্ধান্ত নেবে, দে উইল ফোকাস অন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইসরায়েল। ইসরায়েলের আপনি হয়তো দেখেছেন কিছুদিন আগে আমাদের এখানে যে মামদানি নিউ ইয়র্কের আপনার ভোটে, প্রাইমারি ভোটে মেয়র হিসাবে ডেমোক্রেট দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেন। তাকে একটা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হচ্ছে যে তুমি ইসরায়েলে যাবে কি, বা ইসরায়েলের ব্যাপারে তোমার সমর্থন কতটুকু। তো মামদানি খুবই সুন্দর উত্তর দিয়েছে যে ইসরায়েলের যে ইন্টারেস্ট গুলো আছে সেটা আমি এখানে বসেই আমি দেখতে পারি, আমাকে ইসরায়েল যেতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক হিসেবে কেন তাকে নিউ ইয়র্কের আমেরিকার একটা রাজ্যের স্টেটের মেয়রকে প্রশ্ন করা হচ্ছে, উডবি মেয়রকে প্রশ্ন করা হচ্ছে তুমি ইসরায়েলে যাবে কিনা। তো এই যে আপনার ইসরায়েলি কত পার্সেন্ট, নিউ ইয়র্কে সম্ভবত 8 কি 9% মনে হয় আপনার জুইশ পপুলেশন নিউ ইয়র্ক সিটির মধ্যে। তো এদের ইন্টারেস্টকে রক্ষা করার জন্য যখন এরকম তৎপরতা আমরা দেখি আমাদের মিডিয়াতে বা অন্যান্য ক্ষেত্রে, সেখানে আমেরিকা তো আরো বেশি। কারণ আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্প এর আগেও যতজন আমেরিকার প্রেসিডেন্ট এসছেন তারা কিন্তু সবসময় ফোকাস করছেন ইসরায়েল ইন্টারেস্টকে। অর্থাৎ ইসরায়েল ইন্টারেস্টকে কোন রকম হার্ম করে বা ইসরায়েল ইন্টারেস্টকে কোন রকম চ্যালেঞ্জের মুখে রেখে অথবা ইসরায়েল ইন্টারেস্টকে কোন রকম প্লেন ফিল্ড অবস্থায় রেখে আমেরিকা কোনো কাজ করবে না। আমেরিকা কাজ করবে এইটাকে ধরে রেখে যতটুকু পারা যায় তত, এবং তার জন্য তারা বিভিন্ন সময় আপনার ইরানের উপর তারা চাপ প্রয়োগ করার চেষ্টা করবে। তবে ইরানকে যে খুব সহজে ট্যাকল করা যাবে না এটাও কিন্তু আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রি জানে, আমেরিকার মিলিটারি লিডারশিপ জানে, এবং প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে। ইরান ইজ নট লাইক ইরাক। তো সেই ক্ষেত্রে আপনার ইরান কি করবে এটা বোঝার জন্য আমাদের হয়তো আর একটু সময় লক্ষ্য করতে হবে। তবে ইরানের এখানে কোন রকম ইমোশন থেকে আমি মনে করি খুব বুদ্ধিমত্তার সাথে তাদেরকে লড়তে হবে। আমেরিকার সাথে লড়তে হলে then they might take a check and balance situation in the whole game. জি, প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। Yes, এটা পিওরলি জিওপলিটিক্যাল গেম, আঞ্চলিক আধিপত্য নিয়ে। একমাত্র মিডল ইস্টের মধ্যে মোটামুটি সব দেশগুলোই এখন ওয়েস্টার্ন স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে চলে আসছে। একমাত্র ব্যতিক্রম হলো ইরান, রাইট? সো বিকজ অফ ইটস ভাস্ট বিগ কান্ট্রি, বিকজ অফ ইন্টেলেকচুয়াল। আপনারা দেখেন যে কিছুদিন আগে এই যে আপনার যে কথাটা বললেন এটা হচ্ছে এই জন্য যে ইরানকে আরটু প্রেসারে রাখা। পেন্টাগন গতকালকে একটা কথা বলেছে যে ইরানের যে নিউক্লিয়ার যে যেটা এটা 2 বছর পিছিয়ে গেছে, রাইট? তার মানে আরো অ্যানালিস্ট দেখেছি আমরা যে ইরানের যেই ম্যান পাওয়ার, ব্রেন পাওয়ার, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ফ্রম 0 to 100 পর্যন্ত এটা তাদের লোকাল ইন্ডাস্ট্রি। সুতরাং এটা ধ্বংস হলেও এটা রিমেক করতে তারা পারে, সেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি তাদের আছে। এখন এই তেলের উপর এসব নিষেধাজ্ঞা পেট্রোকেমিক্যাল দিয়ে তাদের অর্থনৈতিকভাবে একটু দুর্বল করার চেষ্টা করতেছে। তবে আবার আরেকটা দেখেন জিওপলিটিক্যালি তারা কিন্তু তেল চীনের কাছে বিক্রি করতে পারবে, ওটাকে ছাড় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমেরিকা সম্পূর্ণ ছাড়তে চায় না। আমেরিকারও একটা আছে যে ইভেনচুয়ালি ইরান যদি চায়না এবং রাশিয়ার খপ্পরে চলে যায় তাহলে এটা
আমেরিকার জন্য খুব একটা গেইন হবে না, সুতরাং তারা ওইভাবে রাখতে চাচ্ছে। আপনি দেখেন না, যখন কাতারে যখন করলো, মিসাইল মারলো, তার আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা অনেক সময় ডিপ্লোমেসিতে এই ধরনের হয়। এবং তারা যে ওই যে আপনার রিজিম চেঞ্জের কথা বলেছে, ওটা স্ট্র্যাটেজিক্যালি আমরা বুঝতে পেরেছি যে রিজিম চেঞ্জ করতে গেলে যে সমস্যাটা হবে, যে স্পিল ওভার হবে, সেই স্পিল ওভারটা সারা মিডল ইস্টকে ডিস্টেবিলাইজ করে ফেলবে। সুতরাং এটা একটা বিরাট ব্যাপার। আর 2 নম্বর হলো, ইরানকে অ্যাটাক করতে গিয়া ইরানের মোরাললেস ইউনাইট করে ফেলেছে। ইরানে যারা তখন খুব বিরোধিতা করতো, তারাও মোটামুটি সরকারের সাপোর্টে চলে আসছে, বিকজ দে আর প্যাট্রিয়ট হিসাবে আর কি। এই জিনিসগুলা ইরানকে, আমি চৌধুরী সাহেব যেটা বললো যে এটা ইম্পর্টেন্ট ব্যাপার, তবে ইরানকে স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। আর মিডল ইস্টে আমি যেটা মনে করি, আমেরিকার যে বেস্ট অ্যালাই যেটা হলো ইসরায়েল, আমার মনে হয় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কোনো আরব দেশকে বিশ্বাস করে না। সুতরাং ইসরায়েল হলো একমাত্র দেশ, তাকে দিয়ে মিডল ইস্টটাকে তারা কন্টেইন করবে এটা। এবং আবার আপনাদের যারা জানেন, মনে আছে প্রেসিডেন্ট নিক্সন এবিসি নিউজ 60 মিনিটসে উনি বলেছিলেন যে দেয়ার ইজ নো প্রেসিডেন্ট in American history now and in future will be able to go against Israel. So উনি বলেছে, এটা আমি আরো বলছি, এই যে জিনিসটা দেখেন, এটা আমেরিকার বেস্ট ইন্টারেস্ট বিকজ অফ দি লবিং। আমি আপনাদের শ্রোতাদের জন্য বলি, যারা এইসব ব্যাপারে বেশি জানতে চান, ডিটেইল, যারা নলেজেবল, যারা পণ্ডিত এই ব্যাপারে, তাদের মধ্যে একজন হলো প্রফেসর মেশমিয়ার, ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর, উনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। আরেকজন হলো প্রফেসর জেফরি সেক্স, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর। আমরা যা বলতে পারবো না, ওই দুই যে প্রফেসরই ওনারা জুইশ, এবং আমরা যেটা বলতে পারবো না, অ্যানালাইজ করতে পারবো না, আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ওনারা এই জিনিসটা করতে পারবে। এবং আমেরিকা যা করছে প্রফেসর সেক্স অনুযায়ী, যে 7টা দেশকে রিজিম চেঞ্জের যে লিস্ট দিয়েছিল 25 বছর আগে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, সেই 7টা দেশের মধ্যে ইরান হলো লাস্ট, আর বাকিগুলা করা হয়ে গেছে। লিবিয়া, সিরিয়া, ইরাক এবং আদার কান্ট্রিজ, মিডল ইস্ট, সবগুলা করা হয়ে গেছে। একমাত্র বাকি হলো ইরান। ইরানকে এবার করার চেষ্টা করছে, কিন্তু দেখা গেছে ইরানে এটা করতে গেলে ইট ক্যানট বি কন্টেইনড, যার জন্য এটাকে পিছিয়ে আসছে। সুতরাং আমার মনে হয় এই প্রেসারে রাখা, এই যে নতুন করে যে এই নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, এটা হলো কিছুটা প্রেসারে রাখার জন্য। আবার বেশি প্রেসারও দিবে না, কারণ চায়নার সাথে বিক্রি করতে দিছে। বেশি প্রেসার দিলে ইরান আবার রাশিয়া চায়নার কোলে চলে যাবে। হ্যাঁ, আপনার মনে আছে যে কিছুদিন আগে যে একটা প্রাক্তন প্রাইম মিনিস্টার রাশিয়ার বলেই ফেলছে যে তাদের নিউক্লিয়ার হয়ে কি হবে, তারা তো ওয়ারহেড কিনতেই পারে। চিন্তা করে দেখা, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা আর কি। এই জিনিসটা জিওপলিটিক্যালি এটা আমার মনে হয় ব্যালেন্সড হয়ে যায়, আমাদেরও দেখতে হবে। কারণ কেউ তো রাজনীতিতে পার্মানেন্ট শত্রু আর পার্মানেন্ট মিত্র তো বলে নাই। সুতরাং এটা মিডল ইস্টের স্ট্যাবিলিটির জন্যই ইরানকে মোটামুটি ইরানের সাথে একটা সমঝোতা আসা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, মাহমুদ রেজা চৌধুরী, দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানেই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।